যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক 10-11 জুলাই। উচ্চ শুল্ক কমিয়ে আনার আশা সরকারের, পোশাক কারখানা বন্ধের সংখ্যা ব্যবসায়ীদের। লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি, জলাবদ্ধতা। ডুবল ফেনী শহর, হিমছড়িতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, নিখোঁজ 2। আওয়ামী লীগকে সুবিধা দিতে 2008-এ তছনছ হয় সংসদীয় আসনের সীমানা। গত 3 নির্বাচনের বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকরা আর সুযোগ পাবে না, জানালেন সিএসসি। হাসিনা পরিবারের দুর্নীতির মামলার তদন্তে ধীরগতি। বিদেশ থেকে তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়াই কারণ বলছে দুদক। এবং বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার আকচর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনের। কুষ্টিয়ার এনসিপি পদযাত্রায় আবরার ফাহাদকে স্মরণ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। বিভিন্ন বিদেশি পণ্যের ওপরে মার্কিন প্রশাসনের যে শুল্ক আরোপ করা, বিশেষ করে চায়নাতে 67%, ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে 39% এবং ইন্ডিয়াতে 52%, সেখানে বাংলাদেশের ওপরে ধার্য করা হয়েছে 35% শুল্ক। আর ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী 1 আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। বাংলাদেশ ছাড়াও 13টি দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাকিরা জানাবেন জাহানারা ভুইয়া। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি কমাতে গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় বাংলাদেশের পণ্যের উপর সম্পূরক শুল্ক বসানো হয় 37%। অবশ্য এর কয়েকদিন পরই এসব দেশে 90 দিনের জন্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প, যার সময়সীমা বুধবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ 14টি দেশের উপর শুল্কের নতুন তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক 37% থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। গত 3 মাসের আলোচনায় শুল্কের পরিমাণ কমেছে কেবল 2% এবং তা আগামী 1 আগস্ট থেকে কার্যকরের কথা রয়েছে। would like to do something a different way, we're going to be open to that, but essentially that's the way it is right now. Yeah. এ নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস, যেখানে বলা হয়েছে ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আরোপ করা 35% শুল্ক মার্কিন বাণিজ্য ঘাটতি পূরণে প্রয়োজনের তুলনায় খুবই কম বলে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশের কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। এছাড়াও প্রয়োজনে শুল্কের পরিমাণ কমানো বা বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। বাংলাদেশ থেকে মূলত রেডিমেড গার্মেন্টস, জুতা, কৃষিজাত পণ্য, ফার্নিচার, পেট্রোলিয়াম গ্যাস, লোহা, কাঁচা তুলা সহ অনেক পণ্য আমদানি করা হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্য মতে 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য $10 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ থেকে $8.4 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশে রপ্তানি করে $2.2 বিলিয়ন। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তানের উপর 25% শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। এছাড়াও ইন্দোনেশিয়ার উপর 32%, সার্বিয়া ও বসনিয়ার উপর 35%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর 36% এবং লাওসের উপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করেন তিনি। এই ইস্যুতে ইতিমধ্যে এসব দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। I want to go back to the trade deals. As you see, we have these beautiful letters that the president has signed. This one is to the president of the Republic of Korea, original signature on that, and these will be mailed. And then here we also have another letter to the Prime Minister of Japan as well. Both countries will be receiving a 25% tariff rate effective on August 1st. যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের তথ্য মতে এই 14 দেশ থেকে গত বছর $465 বিলিয়ন মূল্যের পণ্য ক্রয় করেছে। শুধুমাত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকেই কেনে $280 বিলিয়ন মূল্যের পণ্য। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে উচ্চ শুল্ক কমিয়ে আনা সম্ভব হবে। আর প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। তিনি মনে করেন উইন উইন সিচুয়েশনে আশা করছে সরকার। এদিকে মার্কিন শুল্ক না কমলে বহু পোশাক কারখানা বন্ধের ঝুঁকি দেখছেন ব্যবসায়ীরা। আর ক্ষতি পোষাতে গ্যাস বিদ্যুতে সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। পোশাক ছাড়াও বাংলাদেশ থেকে তৈরি চামড়া, পাটজাত ও কৃষিপণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এমনকি বাংলাদেশের বহু রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের 100% পণ্যই রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্রে। গত 2 এপ্রিল হঠাৎই মার্কিন পণ্যে বাংলাদেশে 37% শুল্কারোপ সহ বিভিন্ন দেশের উপর শুল্ক বাড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। এরপরই কয়েকটি দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেই সময়সীমা শেষ হবার আগেই বাংলাদেশ সহ 14টি দেশের জন্য নতুন করে শুল্কারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করা হবে। তবে শুল্ক আরোপ নিয়ে পূর্বের মতো দর কষাকষির সুযোগ থাকলেও বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে অস্বস্তি। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে অতিরিক্ত শুল্ক আরোপ সামাল দিতে পারবে না বলছেন ব্যবসায়ীরা। এর আগে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের ঘোষণার পর কার্যকর কূটনৈতিক তৎপরতার প্রত্যাশার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, দ্রুত সমাধানে না গেলে পোশাক ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বে। সরকারকে খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে। যত প্রোঅ্যাক্টিভ হয় কত সরকার নিশ্চয়ই বিষয়টি বুঝছেন, কারণ এখানে অনেক ফ্যাক্টরি দ্রুত বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকারত্ব বরণ করবে এবং এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি দীর্ঘমেয়াদে শুল্কারোপ এড়াতে যুক্তরাষ্ট্র ছাড়াও বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পোশাক শিল্পের উপর নির্ভরতা কমানোর তাগিদও দেন তারা। আমাদের যে চিপ লেবার ছিল ওই জায়গাটাতেও কিন্তু আমাদের রেট বাড়াতে হয়েছে। তার উপর যদি একটা শুল্কর বাড়তি বোঝা থাকে তাহলে নিঃসন্দেহে যারা ছোট ছোট কোম্পানি ধরেন যারা আর কি আউটসোর্সিংয়ের কাজ করতো তারা কিন্তু অনেকটা এখান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। অন্যান্য যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোর ক্ষেত্রে কিছুটা প্রণোদনা দেওয়া, কিছুটা সাপোর্ট দেওয়া, সেগুলোর মাধ্যমে কিভাবে সেই শিল্পগুলোর উপরে এক ধরনের পরিবর্তন আসার বিষয়টা এবং আমাদের যে বিগ বাস্কেট যেটা পোশাক শিল্পের উপর সেখান থেকে কিছুটা বহুমুখীকরণ করার যে প্রক্রিয়া এটা আমাদের চলতেই হবে। এদিকে বাংলাদেশি পণ্যের শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক থেকে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে তিনি বলেন, উইন সিচুয়েশন আশা করছে সরকার। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এখনও পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমে এটি কমে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এদিকে বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক হবে আগামী 10 ও 11 জুলাই। আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। তবে শুল্কারোপ হলেও চিঠিতে পূর্ণ বিবেচনার ইঙ্গিত আছে। দর কষাকষি করতে পারলে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে এক স্তর ও অন্য স্তরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের রাখার সুযোগ আছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। যে সময়ের কথা বলছি সেই সময়টা 2008। এই সময়টাতে সংসদ নির্বাচনের আগে ব্যাপক তছনছ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা সমূহ। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে তাদের মন গড়া সীমানা সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তাই বিশ্লেষকরা বলছেন এবার সতর্কতার সাথে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। আর এই নিয়ে বিগত সময়ের তুলনামূলক বিবরণী প্রস্তুত করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন।
ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ ব্রিটিশ শাসনামল থেকেই এই দুটি উপজেলা প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরো আলাদা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদা দুটি আসন ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে হুট করে আসন দুটিকে একটি আসনে একীভূত করা হয়। আমরা এখন যেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে বিভক্ত হয়ে গেছে ঢাকার দুটি উপজেলা। যদিও এই দুই উপজেলাকে মিলে একটি সংসদীয় আসনে এক করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ বলছেন একসময় এই দুই উপজেলা মিলে দুটি আসনই ছিল, তাহলে কার স্বার্থে এই দুই উপজেলার মানুষকে একটি আসনে এনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে? 8টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত দোহার উপজেলা, অন্যদিকে 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। দুটি আসন এখন একটিতে পরিণত হওয়ায় দুই উপজেলায় সরকারি বরাদ্দ কমেছে। এছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এত বিস্তৃত এলাকার সব অধিবাসীকে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন দুই উপজেলার ভোটাররাই। দুইটা করলে ধন একটা এমপি যা আনতে পারবো, দুইটা এমপি তার চেয়ে বেশি আনতে পারবো, দেশে কাজ বেশি করতে পারবো। দুইটা এমপির চাপ একটা লোকের ঘাড়ে যায় পড়ে, তো দুইজন লোকের কাজ তো আসলে একজন করতে পারে না। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি আসনে সীমাবদ্ধ রাখা দোহার এবং নবাবগঞ্জ দুই উপজেলার আয়তন মিলে যেখানে প্রায় 400 বর্গ কিলোমিটার, সেখানে মাত্র 167 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জ উপজেলাকে ভাগ করে কেন দুটি আসন করা হয়েছে? এখানে বিষয়টা হচ্ছে যে এটা যারা করছে তারা একটা অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল বের করার জন্য এটা করছে। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত কুমিল্লার সদরের কিছু অংশ এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা 9 আসন। পরের কয়েক ধাপে এই আসনটিকে ভেঙে খণ্ড খণ্ড করে 3টি আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়, ফলে আসনটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি যে ইউনিয়নের বাসিন্দা, কত বড় অন্যায়, কত বড় জালিয়াত! আমার নিজ ইউনিয়নটা দিল আরেকটা আসনের সাথে, আমি আসনবিহীন হয়ে পড়লাম। আমার এক ইউনিয়ন দিল শহরের লাগে, তা আমার যদি ঠিকানাই যদি মূল ব্যাপার হয় তাহলে আসন তো থাকে না। অভিযোগ রয়েছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কম বেশি 150 আসনে হাত দেয় তৎকালীন নির্বাচন কমিশন। এক উপজেলার অংশ কেটে যেমন অন্য আসনের সঙ্গে যোগ করা হয়, তেমনি বিএনপির ভোট বেশি এমন কিছু আসন কার্যত বিলুপ্ত করা হয়। তখনকার নির্বাচন কমিশন এগুলো ওরা যেভাবে বলে দিয়েছে সেভাবে করেছে, সীমানা তারা পুনর্বিন্যাস করেছে সুবিধা অনুযায়ী। তো সেগুলো এখন একটা রেশনাল জায়গায় আসতে হবে। এক দেখতে হবে পপুলেশন, আর দেখতে হবে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। এই সীমা নির্ধারণের ক্ষেত্রে একটা জটিলতা এটা হতে পারে। এখন যে প্রস্তাব করা হচ্ছে 100 আসন বৃদ্ধি, মহিলাদের সরাসরি নির্বাচন, এগুলো করলে তো নতুন ধরনের বিন্যাস হবে। আবার এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আমরা বলেছি ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই দায়িত্বটা এটা বিশেষ কমিটির উপর দেওয়া দরকার, বিশেষায়িত কমিটির উপর দেওয়া দরকার। যেমন এই কমিটিতে থাকতে হবে ভূগোলবিদ, থাকতে হবে পপুলেশন এক্সপার্ট, থাকতে হবে জেএস সিস্টেমে যারা এক্সপার্ট, সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে থাকতে হবে। নির্বাচন কমিশন সূত্র বলছে 2001, 2008, 2013, 2018 ও 2014 সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে ইসি। নির্বাচন বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কাজ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ, তাই এটিকে সমাধান করতে হবে অত্যন্ত সুচারুভাবে। আসন বণ্টনের ক্ষেত্রে ঢাকা শহরে জনসংখ্যা অনুপাতে যদি আসন দেন আপনি, ঢাকা শহর অনেক বেশি আসন পেয়ে যাবে, সেটা করা উচিত হবে না। সেজন্য ঢাকা শহরে কয়টা আসন থাকবে, চিটাগং শহরে কয়টা আসন থাকবে, আবার সারা দেশের আপনি ডিসপার্সাল কীভাবে করবেন, জেলাওয়ারি কত আসন আপনি মিনিমাম রাখবেন, এগুলো একটা ফর্মুলাতে আসতে হবে। এই বছর যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমরা প্রস্তাব করেছি যে এবার কমিশনের উদ্যোগেই একটা কমিটি করা হোক, ও এক্সপার্টদেরকে নিয়ে। ওই কমিটি এই সীমানা উদ্ধারণের কাজটা করবে। এখন পর্যন্ত প্রায় 80টি আসনের সীমানা নিয়ে 700-র মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইসি সূত্র বলছে জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানায় যে রদবদল হতে যাচ্ছে তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন। বেলায়েত হোসেন, এখন, ঢাকা।
বিগত 3টি নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারে AI প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে ইসিকে সহযোগিতা করবে কানাডা। বৈঠকে ভোটের সময়সূচি নিয়ে আলাপ না হলেও কমিশন যথাসময়ে তা জানাবে বলেও জানান তিনি। এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সাথে সাক্ষাৎ করে কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দল। আমাদের যে যারা পুলিং স্টাফ থাকবে তাদের ট্রেনিং, অবজারভার যারা থাকবে তাদের ট্রেনিং, পুলিং এজেন্টসদের ট্রেনিং, এই সমস্ত ক্ষেত্রে উনি বলেছেন যে কানাডা আপনাদের পাশে আছে, কানাডা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। ইটস ভেরি এনকারেজিং ফর মি, অ্যাকচুয়ালি ভেরি এনকারেজিং। ওনারা চান যে আমরা যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। তারপরে ওই যে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যানস, UNDP ইজ ওয়ার্কিং, IFS ইজ ওয়ার্কিং। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিকেলে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলনে এই সময় তিনি বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু অনুসন্ধান চলমান রয়েছে, তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পলাতকদের ফিরিয়ে আনা, অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান দুদক মহাপরিচালক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক MP আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। রংতুলিতে আঁকা কোনো এক দেয়ালে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ। তার পেছনে বাংলাদেশের পতাকা, মানচিত্র, আর তাতে লেখা বলবীর বলচির উন্নতম মশির। এই সমস্ত দেয়ালে দেয়ালে মুক্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল স্বৈরাচার পতনের সেই অগ্নিশিখার বছর 2024-এর গণ আন্দোলনের প্রেক্ষাপটে। সেখানে যেন গণ আন্দোলনে জনমানুষের পাশে দাঁড়িয়েছিল এক একটা দেয়াল, যেন বুক চেতিয়ে তারা বলছিল, আমরাও জানাচ্ছি প্রতিবাদ। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন এখন বদলে গেছে। জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান জানাচ্ছে সবাই। সাজিদা রাফাত তুলে এনেছেন সেই গল্প। এবার পথে নামো, হাতের মুঠো খুলে প্রতিরোধ হোক শুধু মানুষের দেখানো বিক্ষোভে। স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দেওয়ার প্রত্যয়, দ্রোহ আর প্রতিবাদের বারুদ বিস্ফোরণ। বুলেটের সামনে বুক পেতে দেয়া আর বুলেট বিদ্ধ ঝাঁঝরা দেহ, এসবই জুলাইয়ের দগদগে স্মৃতি। আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় জেগেছিল ছাত্র জনতা। সেই দ্রোহকে বুকে ধারণ করেছিল শহরের দেয়ালও। শ্যাওলাজমা দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী লেখনী। শ্রাবণ বিদ্রোহের পটভূমিতে প্রাচীরও যেন হয়ে ওঠে
প্রতিবাদের ক্যানভাস। তুলির আঁচড়ে প্রতিবাদী গ্রাফিতি ছড়ায় রক্তিম আভা। বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা ছিল রংতুলি। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা ছড়িয়ে দিয়েছিলেন তরুণরা। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল গণমানুষের মনে। মিছিলের সাথে সাথে ঘুরে ঘুরে গ্রাফিতি আঁকতাম, কারণ যদি একা পায় পুলিশ ধরে নিয়ে যাবে। গ্রাফিতির যদি কোনো ক্ষমতাই না থাকতো, যদি এটা আসলে কোনো স্টেটমেন্ট না হতো, তাহলে কিন্তু এটা মুছে ফেলার জন্য বা এটা না হতে দেওয়ার জন্য এত বড় আয়োজন কখনোই করা হতো না। রিস্কি কিছু একটা করতেছে বা হাসিনার বিরোধে যাচ্ছে সেই গ্রাফিটিটা, তখনই তাকে পুলিশ তুলে পিক আপে করে তুলে নিয়ে গেছে। বা এরকম অনেক ঘটনায় আমরা করছি। যেমন আমার ঢাকাতে গ্রাফিটি করতে আমার ভয় লাগতো যে এই মনে হয় আমারে তুলে নিয়ে যায়। মানুষের যে আকাঙ্ক্ষাটা, তীব্র একটা আকাঙ্ক্ষা, সে রং তুলির মাধ্যমে তুলে ধরতে পারছে, এটা আসলে অবশ্যই এটাই একটা বিপ্লব। আসলে এই ভাষাটা এমন ছিল যে একটা রিক্সাওয়ালা পড়ছে এমন একটা গালি, সেও ফিল করছে যে সেও কানেক্টেড এই আন্দোলনের সাথে। রাজনৈতিক আকাঙ্ক্ষা আর গণমানুষের ক্ষোভের ভাষা নিয়ে নীরবতা ভেঙেছিল শহরের এসব জীর্ণশীর্ণ মলিন দেয়ালগুলো। এসব দেয়ালে উচ্চারিত হয়েছে ছাত্র জনতার অব্যক্ত কথামালা। 24 জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে এই দেয়ালগুলো ছিল সাম্য, প্রতিবাদ আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। তবে এটি বাস্তব যে সময়ের পরিক্রমায় এই দেয়ালের অনেক গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কথা ক স্বৈরাচার, স্বৈরাচারের পতন চাই, হামার ব্যাটাক মাল্লু কেনে, বিকল্প কে, তুমি, আমি, আমরা। এসব গ্রাফিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। কিন্তু 24 জুলাই আন্দোলনের বছর ঘুরতেই মুছে দেয়া হয়েছে অনেক গ্রাফিতি, পোস্টার আর বিজ্ঞাপনের চাপে অনেকটাই দৃষ্টির আড়ালে। আপত্তিকর শব্দের ধোঁয়া তুলে কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বদলে গেছে উত্তাল জুলাইয়ের ক্রোধের ভাষাও। তবে কি আন্দোলনের স্মারক হিসেবে গুরুত্বহীন হয়ে পড়েছে গ্রাফিতি? ছোট একটা জায়গায় হাসিনাকে গালি দিয়ে কোনো কিছু একটা লেখা হয়েছে, এখন এই গালিটা মিশায়ে আমি হয়তো এখানে সুন্দর মতো একটা ফুললতা পাতা টাইপের জিনিসপাতি করে দিতেই পারি। পরবর্তী একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান যেটা মানুষ বলছে, সেটা হলে সেটার চিহ্ন কত দ্রুত আসলে মুছে ফেলা যাবে, কিংবা সেই সব স্মৃতিচিহ্নকে নিয়ে আসলে কে তার স্বার্থ আদায়ের খেলাতে নামবে, এটা আসলে খুব শঙ্কাজনক। দেয়াল লিখনগুলো আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে ভেতর থেকে আলোড়িত করে, সেটা কিন্তু যে মুছে ফেলার পর সেটা কিন্তু করছে না। 5 আগস্টের পরে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের উদ্যোগে এই দেয়াল চিত্রগুলোকে মুছে দিয়ে সেখানে অনেক নান্দনিক অনেক চিত্র নিয়ে আসা হয়েছে, ফুল, ফল, লতা। অতীতের রাজনৈতিক বন্দনা আর তোষামোদের স্লোগান মুছে নতুন যে বার্তা স্থান পেয়েছে দেয়ালে, তা বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। দেয়ালের এই গ্রাফিতি অনাগত দিনগুলোতে স্বৈরাচার পতনের রক্তিম দিনের স্মৃতিকে জলজলে করে রাখবে। আমার ধারণা যে ওই যে আমাদের খুব একটা সুশীল ধরনের মনোভাব এবং ওই যে সাধারণ মানুষের একেবারেই যে খুব প্রকাশ, এই জিনিসটাকে বোধহয় তারা নিতে পারছিলেন না। অভ্যুত্থানের এই চিহ্নটা আমাদের ধরে রাখার কথা, সেটা কাজ করেনি। তার চেয়েও বেশি কাজ করেছে যে আমাদেরকে খুব পরিচ্ছন্ন একটা কিছু দেখাতে হবে। এই যে আমরা ইতিহাসটাকে অস্বীকার করি, তার কিন্তু নানা রকম ফলাফল আমরা দেখতে পাই। যে আমরা কোনোভাবে ইতিহাসটার আসলে যেভাবে এসছে সেভাবে না রেখে এটা মুছে একটা কিছু অন্যরকম চেহারা একটা দেখাতে চাই। 24 গণ অভ্যুত্থানের সৃষ্টিশীল স্বাতন্ত্র্যকে ধারণ করে সচিত্র দলিল হিসেবে থাকবে শহরের দেয়ালগুলো। বিদ্রোহে বিপ্লবে যোগাবে অনুপ্রেরণা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর অব্যাহত সেই লড়াইয়ে কুষ্টিয়াবাসীকে পাশে চান তিনি। বিকেলে কুষ্টিয়ার 5 রাস্তা মোড়ে পথসভায় এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করেছিল ছাত্রলীগের নির্যাতনে নিহত কুষ্টিয়ার সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সে লড়াইয়ের মধ্যবর্তী সময়ে প্রাণ দিয়েছেন আরেক শিক্ষার্থী শহীদ ইয়ামিন। এর
আগে সকালে পদযাত্রা কর্মসূচির ৮ম দিনে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। সেখানে নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপির বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। বিএনপির নাম ভাঙিয়ে যারা দখল চাঁদাবাজি রাজনীতি বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা নির্বিকার। পুলিশ পোশাক পরে আগের মতোই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ দিচ্ছেন তিনি। এদিকে প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও তিনি মনে করছেন। অভিযোগ করেন, ফেসবুকে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনার মতোই নির্বাচন পেছাতে সরকার নানা বয়ান দিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এই ধরনের কোনো ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ফেনীতে 30 ঘন্টার বেশি সময় ধরে 347 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের মধ্যে সর্বোচ্চ। ভারী বর্ষণে পানি বেড়েছে নদ নদীতে আর তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, অফিস, আদালত, স্কুল, কলেজ ও ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন সেখানকার শিক্ষার্থী ও কর্মজীবীরা। বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্র ও নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। 30 ঘন্টার বেশি সময় ধরে বিরামহীন বৃষ্টির কবলে ফেনী জেলায় মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহিন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা। ভারী বর্ষণে বাড়ছে সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক। এছাড়া পৌরসভার সবকটি ওয়ার্ডের সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন পৌরবাসী। আর জেলা আদালত ভবনের নিচতলায় পানি প্রবেশ করায় ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। কালকে রাত থেকে এখানে অনেক বৃষ্টির পর থেকে পানি সরার কোনো ইয়ে নেই। রাতও অনেক বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টির কারণে মানুষের চলাফেরা কষ্ট হয়ে যেতেছে। এটা হচ্ছে আমার ঘর, 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। রাস্তাঘাটের অবস্থা তো ভয়াবহ ভাই, কোনো রাস্তা নাই, ড্রেন নাই, একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তা পানি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। জলাবদ্ধতার কবলে সবুজবাগ, নতুন বাজার ও তিতাস মোড় সহ শহরের বিভিন্ন সড়ক। তলিয়েছে গ্রাম অঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। বৃষ্টি অব্যাহত থাকলে বীজতলা ও ফসলের ক্ষতির শঙ্কা কৃষকের। ধানের উপরে অন্ততপক্ষে 1 হাত পানি এখনো, আরও যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের আর আগামীতে কি খাবো এ ধরনের কোনো ব্যবস্থা আর থাকবে না। সব একেবারে পানি বৃষ্টিতে তলাইয়ে গেছে, বাড়িঘর সব পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। ডাঙ্গা আলাইছিলাম, লাল শাক আলাইছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় অঞ্চলের মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এসব এলাকায় আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাদাত শাহেদ, এখন। রাত থেকে ভারী বর্ষণের কবলে ফেনী, গত ৩০ ঘন্টায় প্রায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের মধ্যে সর্বোচ্চ। আর এই টানাই বর্ষণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হচ্ছেন সুলেমান ডালিম। ডালিম, একই অবস্থা ডালিম, এই যে কোমর পর্যন্ত সমান পানিতে আপনি দাঁড়িয়ে আছেন, তো এখানে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা কি কি নেওয়া হয়েছে, আর সেখানে কর্তৃপক্ষ কি বলছে? সড়ক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই শহরের প্রধান যে সড়ক, এই সড়কটিতেও কিন্তু একদম কোমর পরিমাণ পানি। সকালে যেখানে পানি ছিল হাঁটু পরিমাণ, দিনের যত বাড়ছে তত যে শহরের মধ্যে যে পানির যে জলাবদ্ধতার যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি ক্রমাগত বাড়ছে। আপনারা দেখছেন শহরে কোনো ধরনের যানবাহন রিক্সা ছাড়া চলাচল করছে না, যার ফলশ্রুতিতে মানুষ রিক্সা দিয়ে চলাচল করছে। এখন কিন্তু রিক্সাও চলাচল করতে পারছে না, রিক্সার বেশিরভাগ অংশ কিন্তু ডুবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শহরের পুলিশ পাড়ি থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে অবকাঠামো সবগুলো কিন্তু একদম কোমর পরিমাণ পানিতে কিন্তু ডুবে আছে। শহরের রাস্তাঘাট ছাড়িয়ে এখন কিন্তু পানি শহরের যে সড়কের পাশে যে শোরুম গুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু পানি ধীরে ধীরে বাড়ছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি বলেছেন যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া অঞ্চলের উত্তরাঞ্চলের যে 3টি সীমান্তবর্তী নদী ছিল, সেই 3টি সীমান্তবর্তী নদীর পানিও বাড়ছে এবং সেগুলো কিন্তু বিপদসীমার প্রায় ছুঁচে অবস্থান করছে। এবং পরশুরামের একটি স্থানে নদীর যে বাঁধ সেটি ভেঙেছে এবং স্থানীয়দের মধ্যে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি খারাপের দিকে যাচ্ছে। আমরা কথা বলছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে গত 24 ঘন্টায় 350 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে যে সব বৃষ্টিপাত হয়েছে এবং এই যে বৃষ্টি এখনই থামার কোনো ধরনের পরিস্থিতি এবং সংখ্যা তারা বলতে পারছেন না। তবে এই যে ফেনীর শহরে যে বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা, আমরা পৌরসভায় দেখিনি সক্রিয় অবস্থানে থাকতে। স্থানীয়রা দুষছেন যে পৌরসভা যে খালগুলো এবং ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে এই জলাবদ্ধতা পরিস্থিতি বেশি তৈরি হয়েছে। তো এই ছিল ফেনী শহরের SSK রোড থেকে আমাদের কাছে ফেনী শহরের বন্যা পরিস্থিতি এবং বর্ষণ পরিস্থিতির সর্বশেষ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বিলুপ্ত করা সংবিধানের ৫৫ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানে যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। দুপুরে এই রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের ৫৫ সংশোধনী চ্যালেঞ্জ করে করা 2 রিট মামলার রুলের ওপরে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল তা বাতিল হয়ে গেল। আর পরবর্তীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো। এই রায়ে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদও পুনর্জীবিত হয়েছে। এই ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এছাড়া ৫৫ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7ক, 7খ, 44 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে, যেখানে সংবিধানের একটি বড় অংশের পরিবর্তন অসম্ভব করে রাখা ছিল। এদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন ও বাংলাদেশ থেকে গ্রেফতার 1 জনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত। এ সময় বলা হয়, গত 5 জুলাই তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ আনেন মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট জব্দ করে দেশে পাঠিয়ে দেয়। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা জানতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত বলেন, এটি 2 দেশের সম্পর্কের বিষয়, তাই সুষ্ঠু তদন্ত দরকার। পরে আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন আর আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোর 4টার দিকে যাত্রাবাড়ি বিবির বাগিচায়
ইত্যাদি গলির একটি বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। ভোরে 5তলা ভবনের 2য় তলার জানালার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে স্বামী স্ত্রীকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। ডাকাতরা নিহতের স্ত্রী সালেহা বেগমের পায়ের রগ কেটে ফেলায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালেও পাঠানো হয়েছে। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন বিকেল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক 10-11 জুলাই। উচ্চ শুল্ক কমিয়ে আনার আশা সরকারের। পোশাক কারখানা বন্ধের সংখ্যা ব্যবসায়ীদের। লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি, জলাবদ্ধতা ডুবল ফেনী শহর। হিমছড়িতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, নিখোঁজ 2। আওয়ামী লীগকে সুবিধা দিতেই 2008-এ তছনছ হয় সংসদীয় আসনের সীমানা। গত 3 নির্বাচনের বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকরা আর সুযোগ পাবে না, জানালেন সিইসি। হাসিনা পরিবারের দুর্নীতির মামলার তদন্তে ধীরগতি। বিদেশ থেকে তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়াই কারণ বলছে দুদক। এবং বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার আচর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রায় আবরার ফাহাদকে স্মরণ। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।